ডিভোর্স ছাড়া কি অন্য কোনো রাস্তা নেই? মিহির কথা শুনে ঝাঁঝালো কণ্ঠে শাফিন বলল, ডিভোর্সে একমাত্র পথ তোমার থেকে মুক্ত হওয়ার। আমি যদি ভিন্ন পথ দেখাই, আর কোনো ভিন্ন পথ আমি দেখতে পাচ্ছি না। শাফিন, তুমি আমার সাথে 4 বছর রিলেশন করার পর বিয়ে করেছ। এখন বিয়ের পর 2 বছরে আমাকে তোমার সহ্য হচ্ছে না। কি বলতে চাও সেটা বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না। আমি চাই আমরা ডিভোর্স না নিয়ে আলাদা থাকি। ধরো আগের মতো, তুমি তোমার মতো লাইফ লিড করলে, আমি আমার মতো। মনে করো এটা দ্বিতীয় সুযোগ। 1 বছর এভাবে থাকার পরও যদি তোমার মনে হয় না আমাকে তোমার আর প্রয়োজন নেই, তাহলে ডিভোর্স। দেখো, 4 বছরের রিলেশনে আমরা কিন্তু অনেকবার মিউচুয়াল ব্রেকআপ করেছি, তাই সেরকম মনে করো এটাও আমাদের মিউচুয়াল ব্রেকআপ। শাফিন কিছু সময় চিন্তা করে বলে, ওকে ডান, তবে এই 1 বছরে আমাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। আগামীকাল সকালে আমি চলে যাব। শাফিন, কোথায় যাবে? এ শহরে তুমি কতটুকু পরিচিত সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমারটা আমি বুঝে নেব বললেই তো হবে না। আমারও তো একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব থেকে কিছু সময় পূর্বে মুক্ত হয়েছ। ওকে, অ্যাজ ইউ উইশ। তবে তুমি চাইলে এই ফ্ল্যাট শেয়ার করে আমরা থাকতে পারি। ধন্যবাদ মিস্টার শাফিন মাহমুদ, তবে আপনার এত কষ্ট করে আমাকে সহ্য করতে হবে না। আমার ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো নিজে। মিহি নিজের জন্য খাবার নিয়ে টেবিলে বসে খাওয়া শুরু করলো। শাফিন একবার আর চোখে মিহির দিকে তাকিয়ে নিজে কিচেনে গেল খাবার আনতে, কিন্তু কোনো খাবার পেল না। কিচেন থেকে বের হয়ে বলে, আমার খাবার কই? আমি কি করে বলবো? আমি কি আপনার ঘরের বউ নাকি আপনার জন্য খাবার রেডি করব? তুমি না করলে কে করবে সেটা আমি কি জানি? জানো না মানে? ও হ্যালো মিস্টার, আওয়াজ নিচে। আমি আপনার বউ না যে আপনার ঝাড়ি শুনবো। নিজের খাবার ব্যবস্থা নিজে করুন। সি মিহি, 2 দিন আগেও তুমি না খেয়ে আমার জন্য অপেক্ষা করেছো। আমি বাহির থেকে খেয়ে এসেছি, তাই না খেয়ে শুয়ে পড়েছ। আর একদিন এত পরিবর্তন? আপনি ভুলে যাচ্ছেন মিস্টার, যার জন্য অপেক্ষায় ছিলাম সে ছিল আমার হাজব্যান্ড। যদিও সেটাও আমার বোকামি ছিল। আর আপনি আমার কে? আমি তোমার কে মানে হলো একটু আগে থেকে আপনি আমার এক্স। সো ডিয়ার এক্স, নিজের খাবার ব্যবস্থা নিজে করুন। আমি ঘুমাই, আজ একটা শান্তির ঘুম হবে। পাশে কারো নাক ডাকার শব্দ থাকবে না। গুড নাইট ডিয়ার এক্স। শাফিন বোকার মতো তাকিয়ে রইল মিহির চলে যাওয়ার দিকে। চেয়ারে বসে গালে হাত দিয়ে 2 দিন আগের কথা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। বন্ধুদের সাথে পার্টি করে রাত 1টার দিকে বাসায় ফিরেছে শাফিন। মিহি খাবার টেবিলে বসে থেকে শাফিনের জন্য অপেক্ষা করতে করতে সেখানেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কলিং বেলের আওয়াজ দিয়ে ঘুম ভেঙে যায় মিহির। দ্রুত উঠে এসে দরজায় খুলে দিল। শাফিন মিহিকে পাশ কাটিয়ে চলে গেল। মিহি ভাবছে হয়তো ফ্রেশ হয়ে আসবে, তবে শাফিন আর আসলো না। মিহির রুমে এসে দেখে শাফিন ঘুমিয়ে পড়েছে। মিহি শাফিনকে ঠিক করে দিয়ে শাফিনের গায়ে কাঁথা টেনে দিয়ে সোফায় বসে কাঁদতে লাগলো। বিয়ের কয়েক মাস পর থেকে এটা রোজকার অভ্যাস শাফিনের। মিহি এত চেষ্টা করছে মানিয়ে নিতে, তবে বারবার সে ব্যর্থ। কাঁদতে কাঁদতে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে মিহি। সকালে শাফিনের ডাকে ঘুম ভাঙে। অলস ভঙ্গিতে বলে, যাও 1 কাপ কফি করে আনো। মিহি আর চুপ থাকতে পারল না। ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। শাফিন, এভাবে চলতে থাকলে আমি তোমার সংসার করব না। ওকে, তুমি চলে যাও, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। এত সহজে বলে ফেললে কথাগুলো, অথচ একদিন তুমি আমার পিছু পিছু ভালোবাসি বলে ঘুরঘুর করতে। সে সময় চলে গেছে, এখন আর ঘুরঘুর করি না। এত কথা কেন বলছো সেটা বুঝতে পারছি না। ডিভোর্স চাইছো, ডিভোর্স দেব। সব কিছু এত সহজ শাফিন। আপনার মন চাইলেও আমার সাথে 4 বছর প্রেম করলেন, 2 বছর সংসার করলেন, এখন ডিভোর্স দিয়ে দেবেন? ভুলে যাবেন না আমার ফ্যামিলির বিরুদ্ধে চেয়ে আপনাকে বিয়ে করেছি। তুমিও ভুলে যেও না নিজের বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসে তোমাকে বিয়ে করেছি, উদ্ধার করেছেন। সমস্যা কোথায় তোমার মিহি? আপনি জানেন না সমস্যা কোথায়? না জানি না, তুমি জানিয়ে দাও। প্রতি রাতে নেশা করে ক্লাব থেকে 2-3টে বাজে বাসায় ফেরেন।
সারাদিন পড়ে পড়ে ঘুমান, ঘুম থেকে উঠেই নিকোটিনের ধোঁয়া ছাড়েন। আর মেয়ে ফ্রেন্ডদের কথা না হয় বাদই দিলাম, তাতে তোমার কি? তোমাকে তো কোনো কিছুর অভাব দেইনি। ভালোবাসার অভাব সবচেয়ে বড় অভাব, সেসব বোঝার মতো জ্ঞান আপনার নেই। ও এখন আমি খারাপ, চরিত্রহীন, সেটা নিজেকেই প্রশ্ন করুন। শাফিন রাগের মাথায় মিহির গায়ে হাত তুলল। মিহি দূরে সরে এসে বলল, কাপুরুষ শুধু এসবই করতে পারে, একটা নেশাখোরের কাছ থেকে এর বেশি আশা করাও যায় না। শাফিন উঠে এসে মিহির গলা চেপে ধরে বলে, আর একটা কথা বললে এর পরিণাম ভালো হবে না। মিহি চুপচাপ অন্য রুমে যেয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় পর দরজা খুলে বের হতেই শাফিন বলে, রোজ রোজ ঝামেলা করার চেয়ে আমরা ডিভোর্স করে নিলেই তো হয়। ডিভোর্সের কথা শুনে মিহির কলিজা ধক করে উঠল। নিজেকে সামলে নিয়ে বলে, বিচ্ছেদ কি সব সমস্যার সমাধান? হয়তো আমাদের জন্য এটাই বেটার অপশন। যদি আমি অন্য অপশন খুঁজে দেই, আমি আর কোনো অপশন চাইছি না। তুমি কি নতুন করে প্রেমে পড়েছ? একবার ভুল করেছে, দ্বিতীয়বার একই ভুল করব না। তার মানে সিঙ্গেল থাকতে চাও? নিজের মতো বাঁচতে চাই। মিহি অবাক চোখে তাকিয়ে আছে শাফিনের দিকে। একটা মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তন কি করে হতে পারে? প্রেমিক হিসেবে যে মানুষটা ছিল সবচেয়ে বেটার, আজ হাজবেন্ড হিসেবে সে জিরো। কত অদ্ভুতভাবে সব সমীকরণ পাল্টে যায়। এভাবে তাকিয়ে কি দেখছো? শাফিনের কথায় ঘোর কাটে মিহির। অস্ফুট স্বরে বলে, বদলে যাওয়া মানুষ মানে বুঝতে হবে না, বুঝতেও চাই না। বললেই বাসা থেকে বের হতে বলে গেল, ফিরে এসে সমাধান চাই। শাফিনের ফিরতে ফিরতে রাত হলো। শাফিন আসতেই মিহি নিজের ডিসিশন জানিয়ে দিল। শাফিন প্রথমে আমোদ করলো, পরে মেনে নিল। সকালে ব্যাগ নিয়ে চলে গেল মিহি। তখন শাফিন গভীর ঘুমে। 11টার দিকে ঘুম ভাঙতে মিহি মিহি করে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে উঠে এসে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে চোখ গেল খাবার টেবিলের গ্লাসের নিচে একটা কাগজের দিকে। কাগজের টুকরোটা হাতে নিতেই চোখ পড়ল গোটা গোটা অক্ষরে লেখা, হ্যাপি ব্যাচলার লাইফ। লেখাটা পড়তেই গত রাতের কথা মনে পড়ল। মিহি আর ফিরবে না মনে পড়তেই জোরে লুঙ্গি ড্যান্স গান ছেড়ে নাচতে লাগলো। ফোন নিয়ে উদয়কে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতে শাফিন আনন্দিত কণ্ঠে বলল, আপদ বিদায় হয়েছে মামা, আজকে রাতে পার্টির ব্যবস্থা কর, সব খরচ আমার। উদয় আশ্চর্য হয়ে বলল, কি বলছিস বুঝিয়ে বল। নাইট ক্লাবে পার্টি করছে শাফিন। সে যেন আজ বন্দি জীবন থেকে মুক্ত হলো। সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে রাতে পার্টি করছে। উদয় অবাক হয়ে তাকিয়ে আছে শাফিনের দিকে। কে বলবে, যেই মেয়ের জন্য এক সময় পাগল ছিল, আজ যে সেই মেয়ে চলে যাওয়াতে এত আনন্দ করছে। উদয় উঠে এসে শাফিনকে বলল, শাফিন আর খাস না, বেশি খেলে সামলাতে পারবি না নিজেকে। শাফিন মাতাল কণ্ঠে অস্ফুট স্বরে বলল, আজ থেকে নো লিমিট বলে আরও কয়েক প্যাক গিলে বলে, ওকে গাইজ তোমরা এনজয় করো, বলে টলতে টলতে সামনে এগোতে লাগলো। সকালে বের হয়ে মিহি চলে এসেছে বর্ষার বাসায়। মিহির একমাত্র বেস্ট ফ্রেন্ড বর্ষা। বর্ষা মিহিকে বলল, তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে বর্ষা। আমার তো মনে হচ্ছে না তুই আঙ্কেল আন্টিকে জানাবি না তুই আর শাফিন আলাদা হয়েছিস। না জানাবো না, জানিস বর্ষা, আমরা মেয়েরা সব ছাড়লেও নিজের স্বামীকে ছাড়তে পারি না। এই দেখ, আমার এখন মনে হচ্ছে শাফিন আগামীকাল সকালে চলে আসবে, বলবে মিহি চলো বাসায়, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তোমাকে আমার চাই। বর্ষা কিছু বলবে তার আগেই বর্ষার হাজব্যান্ড মুজাহিদ বলে, তোমাকে একা এক বালতি সমবেদনা, তুমি যে ভাবছো তা হবার নয়, তুমি যে আশায় আছো তাতে সেগুড়ে বালি। বর্ষা রাগ দেখে বলে, কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছ কখন থেকে? তুমি হয়তো জানো না ভার্সিটিতে সেরা জুটি ছিল শাফিন মিহি। মিহি বলল, বর্ষা তুই চুপ থাক, দুলাভাই এমন কথা বলার কারণ আজকে সারাদিন সে ঘুরে ফিরে বেরিয়েছে, রাতে পার্টি করেছে বলেই মিহির সামনে একটা ভিডিও অন করলো, যেখানে দেখা যাচ্ছে শাফিন কত উচ্ছ্বাস প্রকাশ করছে, মাতলামো করছে। মুজাহিদ বলল, দেখো মিহি, ও তোমাকে ফিরিয়ে নেবে, এ আশা বাদ দাও। মিহি কিছু না বলে রুমে চলে গেল। দরজা বন্ধ করে দিয়ে দরজায় হেলান দিয়ে বসে পড়লো। বসে বসে কিছু চিন্তা ভাবনা করে নিল, কিভাবে 9-6-17 হয়। বর্ষা এসে দরজা নক করে বলছে, মিহি দরজা খোল,
একদম উল্টাপাল্টা কিছু করবি না। মিহি দরজা খুলে বের হলো। রিল্যাক্স, যেন আমি কেঁদে কেটে শোক পালন করব ঘরে বসে, সেই কোয়ালিটির মেয়ে না। 3 বছর আমার পিছু বাদর নাচ নাচিয়েছি, 2 বছর বউ হিসেবে ওর সব বদ অভ্যাস দূর করার চেষ্টা করেছি। এবার হবে অন্য খেলা। এবার বুঝবে কত চালে কত ভাত, মানে তুই বুঝবি না। এবার দেখ মিহি, কি করে ঝয়ে নয়ে 17 করি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, তুই শুধু দেখে যা, বলেই চোখ মারল বর্ষাকে। উদয় শাফিনকে ধরে নিয়ে এসেছে বাসায়। শাফিন বলছে, তুই শুধু আমাকে কেন নিয়ে আসলি? আজকে সারা রাত ফুর্তি করব। উদয়কে ধরে বলে, তুই একদম ঠিক করেছিস বিয়ে না করে। বিয়ে মানেই প্যারা। আজকে থেকে তুইও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, দুজন মিলে বিন্দাস জীবন কাটাবো। বলতে বলতে ঘুমিয়ে পড়ল সোফাতেই। উদয় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেয়ালে টানানো শাফিন মিহির একটা কাপল পিকের দিকে। কে বলবে সেই দিনের পারফেক্ট প্রেমিক যুগল আজ বিচ্ছেদে প্রশান্তি পাচ্ছে। নিজের ফোন বের করে কল করলো মিহিকে। 2 বার রিং হয়ে কেটে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টে বাজে। তাই আর কল করলো না মিহিকে। বুকের বাপাশে হাত রেখে বলে, তোমাকে আমি ভালোবেসেছিলাম মিহি, তবে একতরফা ভালোবাসা কখন পূর্ণতা পাবে না সেটা আমি জানতাম, কিন্তু কখন তোমাকে অসুখী দেখতে চাইনি। আজ এই পরিস্থিতির জন্য কোনো না কোনোভাবে তুমি নিজেও দায়ী। বিয়ের আগেই যার অভ্যাসে পরিবর্তন আনতে পারোনি, কি করে ভাবলে বিয়ের পর সেই মানুষটা পাল্টে যাবে? রাতের সব আধার ভেদ করে উদয় হলো এক নতুন আলোর। সে যেন জানান দিচ্ছে এক আগমনী বার্তা। সে বার্তায় ডেকে ডেকে সবাইকে বলতে চাইছে, আধারের শেষেই রয়েছে আলোর ফোয়ারা, যেখান থেকে শেষ তার বিপরীতেই রয়েছে নতুন সম্ভাবনা। সকাল 8টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিহি বেরিয়ে পড়ল একটা ইন্টারভিউ দিতে। সকাল 10টায় ইন্টারভিউ, কিন্তু সাইনবোর্ড থেকে উত্তরা যেতে সময় লাগবে, তাই আগেই বের হলো। বর্ষা বলল, তুই না খেয়ে কেন বের হচ্ছিস? তুই ভাবিস না আমি রাস্তায় কিছু খেয়ে নেব বলে বেরিয়ে গেল। রাস্তায় বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। অফিস টাইমে গাড়ি পাওয়া টাফ। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেল, সেটা বিন্দু পরিমাণ ফাঁকা নেই। হাতঘড়িটার দিকে বার কয়েক চোখ বুলিয়ে নিচ্ছে। 7-5 ভাবতে ভাবতে পাঠাও অ্যাপ থেকে একটা বাইক রাইড নেওয়ার কথা চিন্তা করছে। এমন সময় একটা লোক বলল, আপু আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব সেটা আপনাকে কেন বলবো? এর মধ্যেই বাইক চলে আসলো। মিহি চলে গেল। উদয় নিজের চেহারা থেকে মাস্ক সরিয়ে মিহির যাওয়ার পথে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে আসলো। কিচেনের কাজের কও পারে না শাফিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু চিন্তা ভাবনা করে ইউটিউবে প্রথমে রুটি বানানোর রেসিপি দেখলো। রুটি বানানোর চেষ্টা করছে, তবে আটা এত পরিমাণে পানি দিয়েছে যে সব হাতে লেগে লেগে যাচ্ছে। অনেক চেষ্টা করে রুটি বানাতে সক্ষম হলো না। এবার চিন্তা করলো অমলেট বানাবে। ইউটিউব দেখে দেখে সেটাও চেষ্টা করছে। পেঁয়াজের একদিকে ধরতে সেটা হাত থেকে ছুটে যাচ্ছে। আবার পেঁয়াজ ছাড়া অমলেট বানাবে ঠিক করবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে গ্যাস অন করে ডিম দিয়ে দিল, তবে বেচারা তেল দিতেই ভুলে গেছে। এবার ডিম পুড়ে গেল। রাগে দুঃখে গ্যাস অফ করে দিয়ে মিহিকে কল দিল, কিন্তু কোনো লাভ হলো না। রিং হয়ে কেটে যাচ্ছে, কেউ রিসিভ করছে না। শেষে বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে নাস্তা করে নিল। যদিও বাইরের খাবার হজম হয় না শাফিনের, আজ কোনো উপায় না পেয়ে খেয়ে নিল পরোটা ভাজি। নাস্তা শেষে বাসায় চলে আসলো। বাসায় ফিরতে দেখে কাজের বুয়া দাঁড়িয়ে আছে গেটের কাছে। কাজের বুয়া রহিমা শাফিনকে দেখে বলে, সাহেব আমার টাকা পয়সা দিয়ে দেন। মাস তো শেষ হয়নি, মাস শেষ হলে দিয়ে দেব। না সাহেব এখন দিয়ে দেন, ভাবি না আইলে আমি আর কাম করতাম না। বিরক্ত হয়ে শাফিন ওয়ালেট থেকে কিছু টাকা বের করে দিয়ে কিছু বলবে, তার আগে চোখ আটকে গেল ওয়ালেটে থাকা মিহির হাস্যোজ্জ্বল ছবির দিকে। ছবির দিকে তাকিয়ে বলে, হাসা হচ্ছে খুব তাই না? তুমি কি ভেবেছ তোমাকে ছাড়া আমি অচল? আমিও দেখিয়ে দেব তোমাকে ছাড়াই আমার চলে। রহিমা বেগম বললেন, সাহেব আপনি কার সাথে কথা কন? তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? টাকা তো দিলাম আর কি। রহিমা চলে যাওয়ার আগে বলল, পাগল হয়েছে। শাফিন বলল, এই তুমি কি বললে, আবার বলো। রহিমা বেগম দ্রুত চলে গেলেন। শাফিন রুমে চলে আসলো। পুরো ঘর অগোছালো, একদিনেই অবস্থা খারাপ করে ফেলেছে। বেডের ওপর তোয়ালে, প্যান্ট, শার্ট, টি শার্ট ছড়িয়ে ছিটিয়ে রাখা। একবার বেডের দিকে তাকাতে মনে পড়লো মিহির কথা। ফ্ল্যাশব্যাক। শাফিন এটা কি? তুমি দেখতে পারছো না এটা তোয়ালে?
আমি দেখতে পাচ্ছি এটা ভেজা তোয়ালে, আর ভেজা তোয়ালে বারান্দায় মেলে দিতে হয়, এভাবে বেডের ওপর না। আমি পারবো না। পারবে না মানে? কি, এখন এটা বারান্দায় দিয়ে আসো। না, এটা এখানেই থাকবে। মিহি তোয়ালেটা তুলে শাফিনের হাতে তুলে দিয়ে বলে, এটা মেলে দিয়ে আসো। দুজনে মিলে টানাটানি করতে করতে তোয়ালে দুভাগ হয়ে গেল। সে কথা মনে পড়তে শাফিন মাথা ঝাড়া দিয়ে বলল, উফ, বড় বাচ্চা বেঁচে গেছি, বলে তোয়ালাটা বিছানায় ভালোভাবে রেখে বলে, আজকে থেকে কেউ টানাটানি করবে না, তুই আর আমি দুজনই মুক্ত। এসব ভাবনার মাঝেই সশব্দে মোবাইল বেজে উঠল। মোবাইল রিসিভ করে কানে তুলতে চিৎকার দিয়ে বলে, এটা নাও হতে পারে না। 10টা ইন্টারভিউ থাকলেও জ্যামের কারণে পৌঁছাতে পৌঁছাতে 10টা 20 বেজে গেছে। কোনো মতো অফিসে এসে উপস্থিত হয়েছে মিহি। রিসিপশনে থাকা মেয়েটি বলল, সরি ম্যাম, আজকের মতো ইন্টারভিউ শেষ। স্যারের জরুরি কাজ আছে, তাই আপনি আবার 7 দিন পর আসুন। আপনার স্যারের কাজ আছে আর আমাদের কোনো কাজ নেই। ওনার সময় মূল্যবান, আমাদের সময়ের কোনো মূল্য নেই। ম্যাম, টাইম মতো আসতে দেরি করেছেন আপনি, অতএব আপনি এখন আসতে পারেন। খালি পেটে মানুষের মেজাজ পুরো 100 ডিগ্রি গরম থাকে, পেট ভরা থাকলে হয়তো এখন মেজাজ থাকতো 10 ডিগ্রি। মিহি রাগী কণ্ঠে বলে, আমি তো শখ করে দেরি করেছি, তাই না? সাইনবোর্ড থেকে উত্তরের দূরত্ব খুব কম মনে হয় আপনার, তার উপর রাস্তার জ্যাম সম্পর্কে ধারণা আছে তো নাকি? তো এখানে আমার ফল্ট কোথায়? সরি ম্যাম, এখন আমি কিছু করতে পারবো না, আপনি আসতে পারেন। আপনাকে কিছু করতে হবে না মিস, তবে আপনার স্যারকে বলে দিবেন সবারই সময়ের মূল্য আছে। বলে সামনে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে একজন ডেকে উঠল। মোরশেদ চৌধুরী একটা রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে। এমন সময় একজন সার্ভেন্ট এসে বলল, স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে, আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই। মোরশেদ চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, হাতের ইশারায় সার্ভেন্টকে চলে যেতে বললেন। সার্ভেন্ট চলে যেতেই মোরশেদ চৌধুরী দেয়ালে টানানো একটা ছবির দিকে তাকিয়ে বলল, মমতা, আমাকে ক্ষমা করে দিও। তোমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি, তবে এবার থেকে একটা শিক্ষা দিতেই হবে। তুমি চলে যাওয়ার পর আমি তাকে নিয়েই বেঁচেছিলাম, তবে আমেরিকার বিলাসিতায় সে বিগড়ে গেছে, তাই তাকে শুধরাতে বাংলাদেশে ভর্তি করালাম, যেখানে যে সে আরও বিগড়ে গেছে। তার সব আবদার আমি পূরণ করেছি, এখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু কোন মেয়ের সাথে অসম্মান হতে দেব না, কোনো মেয়ের সাথে। তোমার ছেলেকে এবার বুঝতে হবে জীবনটা এত সহজ নয়। শাফিন হাত থেকে ফোনটা ছুঁড়ে মেরে বলে, চাই না আমার আপনার টাকা মিস্টার মোরশেদ চৌধুরী। এই শাফিন চৌধুরী চাইলে নিজেই এর চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবে। কিছুক্ষণ পূর্বে ক্লাব থেকে কল করে ক্লাবের ম্যানেজার বলল, স্যার, আমাদের বিলটা কখন পে করবেন? শাফিন অবাক হয়ে বলে, কেন, উদয় পে করেনি? জি না স্যার, ওকে আমি দেখতেছি। ফোন রেখে উদয়কে কল করতে উদয় রিসিভ করলো। শাফিন বলল, কিরে, ক্লাবের বিল পরিশোধ হয়নি কেন এখনও? আঙ্কেল তোর সব কার্ড ব্লক করে দিয়েছে, এমনকি তোর অ্যাকাউন্টে কানাকড়িও নেই। এখন 3 লক্ষ টাকার বিল আমি কোত্থেকে পে করব? দেখেছিস, আমি তোকে আগেই বলেছি ওই লোকটার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। প্রথমে আমার মাকে শেষ করেছে, এখন আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে। দরকার নেই ওই লোকের টাকা, বলেই কল কেটে দিল। আবারও ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে তুলতে ড্রাইভার কবির বলল, স্যার, আমি চলে আসছি, ভালো থাকবেন। চলে আসছি মানে কি? বড় সাহেব বলেছেন এখন থেকে আপনাকে এই গাড়ি ব্যবহার করতে না। শাফিন চিৎকার দিয়ে বলে, না, এটা হতে পারে না, বলে হাতের মোবাইলটা ফ্লোরে ছুঁড়ে মারল। মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে কিছু সময় বসে থাকে। হুট করে মনে পড়ে যায় মিহির বলা কিছু কথা। তুমি কি এভাবে বসে বসে খাবে? কোনো কাজ করবে না? গ্রাজুয়েশন কমপ্লিট করে এভাবে বসে থাকা ঠিক হচ্ছে? তার চেয়ে নিজের কোম্পানিতেও জয়েন করতে পারো। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমি চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী, তাই তোমাকে চিন্তা করতে হবে না। তোমার মতো 10টা বউ যদি আয়েশি জীবন কাটায়, তবুও তাদের বিলাসিতার কোনো কমতি হবে না। নিজের বাবার সাথে তো কথা বলো না, তবে তার ইনকামের টাকায় ফুর্তি করতে পারো। কোনোদিন যদি টাকা দিয়ে বন্ধ করে দেয়, তখন বুঝবে দুনিয়া কত কঠিন। একদম বাজে কথা বলবে না, যাও, যে নিজের কাজ করো। আমার দুনিয়া কঠিন হলে আমি তার সাথে ডিল করব, তোমাকে নাক গলাতে হবে না। চোখ তুলে উপরে তাকিয়ে বলে, একেই বলে খাল কেটে কুমির আনা। ওই মিহি হয়তো মোরশেদ চৌধুরীকে ভুলভাল বুঝিয়েছে। তোমাকে তো আমি ছাড়ব না, মার্শিয়া জাহান মিহি।
আমি শান্তিতে থাকবো না মানে তোমাকেও শান্তিতে থাকতে দেব না। মানুষ নিজেকে নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ে তখন নিজের সহজ ভুলগুলো চোখে পড়ে না, বরং আশেপাশের মানুষকেই তারা দোষী ভাবতে থাকে। উঠে এসে কিচেনে গেল, কিচেনের অবস্থা যাচ্ছে তাই। 3/4 প্যান্ট পরে হাফ হাতার টি শার্ট পরে বক্সে মিউজিক অন করলো। সুখে থাকতে ভূতে কিলায়, তাই মানুষ বিয়ে করে নিজের সুখকে জলে ফালায়। সুখ তুমি উড়ে আসো, এসে আমার পাশে বসো। জানি আমি ডাকলেও তুমি আসবা না আর আমার ঘরে, বিয়ে করে আমি তোমায় বিদায় করেছি চিরতরে। ও সুখে থাকতে ভূতে কিলায়, তাই মানুষ বিয়ে করে নিজের সুখকে জলে ফালায়। যদিও গানটি শাফিনের স্বরচিত আর নিজেই রেকর্ড করেছিল। ইউটিউবে বাসন মাজার টিউটোরিয়াল দেখে দেখে বাসন মাজতে মাজতে গান শুনছে। কোনো মতে থালা বাসন পরিষ্কার করে মেঝেতেই ধপাস করে বসে পড়ল। মনে পড়ল কিছু পুরনো কথা, ফ্ল্যাশব্যাক। সারাদিন তুমি এত কী কাজ করো? শুয়ে বসেই তো খাও। শাফিনের কথা শুনে মিহি বলে, শুয়ে বসে খাও মানে? রান্নাবান্না সহ সংসারের যাবতীয় কাজ কি তোমার আরেক বউ করে দিয়ে যায়? এমনভাবে বলছো যেন এভারেস্ট জয় করে ফেলেছ। এতটুকু কাজ আমি মুহূর্তে করে দিতে পারি, তো করতে কে মানা করলো? মনের সুখে করতে পারো, তখন বুঝবে কত চালে কত ভাত। এত বোঝাবুঝির কি আছে? যতটুকু চাল ততটুকু ভাত। ওলে তাই নাকি বাব্বু? তাহলে এক কাজ করো, আজ থেকে রান্নাবান্নার কাজ তুমি করো আর আমি তোমার মতো শুয়ে বসে আড্ডা দিয়ে দিন পার করি। শখ কত বেবি, এসব কাজ চাইলেই করা যায়, তবে তুমি থাকতে আমি ইম্পসিবল। যেদিন নিজের ঘাড়ে পড়বে তখন বুঝবে এসব কাজ করা কেমন সহজ। নিজের ভাবনা থেকে বের হয়, বলে এসব কাজ কোনো ব্যাপার না। এসব শাফিনের বা হাতের কাজ। ফ্লোরে হাত পা ছড়িয়ে বেসুরা গলায় গেয়ে উঠল, করবো না বিয়ে, আর করবো না এক বিয়ে করে জীবন আমার তেনা তেনা। নিজেই নিজেকে বলছে, বাহ শাফিন, আর কিছু না হোক তুই তো এই সব উদ্ভট গান গেয়ে ভাইরাল হয়ে যাবি, তখন তোর আর কোনো টাকার অভাব হবে না। আজকাল তো মানুষ খেয়ে আর ন্যাকামি করেও ভাইরাল হয়। সব চিন্তা বাদ দিয়ে সেভাবে বসে থেকে একটা ব্লগ বের করলো, যেখানে ক্যাপশন লেখা, আমার মিনি ব্লগ। সকালে আমি ঘুম থেকে উঠলাম, তারপর টয়লেটে গেলাম, তারপর ব্রাশ করলাম, হ্যান ত্যান বলছে, সাথে সাথে ভিডিও অফ করে বলে, এখন এসব করে খেতে হবে নাকি? না, আমার দ্বারা এসব হবে না। মিনি ব্লগ বলে পুরো দিনের সব দেখানো শেষ। ওই ভিডিও পাল্টে অন্যটা দিল, সেখানে একজন প্রচুর খাবার খাচ্ছে। অবাক হয়ে শাফিন বলে, এটা হয়তো সহজ, তবে এই খাওয়ার ভিডিও কে দেখবে? ভিউয়ার্স থেকে শাফিনের চোখ কপালে, 1 মিলিয়ন ভিউ প্লাস। মনে মনে বলছে, কাজ না থাকলে মানুষের কি করবে? অন্যের খাওয়া দেখে দিন পার করে, ধুর এটা হবে না, অন্য কিছু। এমন করে বেশ কিছু ভিডিও দেখে, কোনোটাই মন মতো হচ্ছে না। বিরক্ত হয়ে মোবাইল রেখে বেসিনের সামনে এসে চোখে মুখে পানি দিয়ে বলে, শাফিন তোকে দিয়ে সত্যি কিছু হবে না, মানুষের দিকে কিছু শেখ শাফিন, কিছু তো শেখ। মিহি অপরিচিত কণ্ঠে নিজের নাম শুনে পিছনে ঘুরে অবাক কণ্ঠে বলে, ফাহিন তুই? ফাহিন বলে, তুই একদম আগের মতো আছিস? তোর কি ধারণা এই মিহি পাল্টে যাবে? সেসব কথা স্যার আগে বল, এখানে কি করছিস মানে? এটা আমার অফিস। তার মানে তুই সে ব্যস্ত? স্যার আয় তোর কান টেনে দেই। ওয়েট, চৌধুরী বাড়ির বউ আমার অফিসে কি করে? সে এক বিশাল কাহিনী। বাদ দে, তুই বল তোর দিনকাল কেমন যাচ্ছে? বাদ দেব মানে বিশাল কাহিনী শুনবো, চল তুই আমার কেবিনে। মিহিরা হাত ধরে ফাইন নিয়ে গেল নিজের কেবিনে। অফিসের একটা মেয়ের হাত ধরে নিজের কেবিনে নিয়ে যাচ্ছে, সেটা দেখে সব স্টাফরা বোকার মতো তাকিয়ে আছে। কেবিনে এসে ফাহিন বলে, এটা খুব বলতি, আমাকে দিয়ে কিছু হবে না, এই নে আমার কেবিন। তোর দিয়ে সত্যি কিছু হয়নি, এখনো নিজের প্রেমেও পূর্ণতা পাসনি। হুদাই ভার্সিটির লাইফ থেকে সুমোর পিছনে পড়েছিলি, কাজের কাজ কিছু হয়নি। চুপ থাক, এখন আর সেই প্রেমিক ফাহিন নেই আমি। এখন বুঝে গেছি প্রেম ভালোবাসা মরিচিকা। আসল হলো কর্ম, নিজের অবস্থান, এই দুটো ঠিক থাকলে জীবনে সব পাওয়া যায়। থাম ভাই থাম, আর লেকচার দিস না। তোর ভাষণ শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। যে ছেলেকে ধরে বেঁধে পড়ালেখা করাতে হতো, সে কিনা ক্লাস টপারকে ভাষণ দিচ্ছে। ওই টপার হয়ে আর কি বা করেছিস? ভার্সিটি সুদর্শন সিনিয়রের সাথে প্রেম, আর অকালে বিয়ে ছাড়া। মিহির চেহারাটা মলিন হয়ে গেল, তবুও হাসি মুখে বলে, এটাই একটা আর্ট যা সবার নেই। আর সে আর্টের আর্টিস্ট হচ্ছে
দ্য গ্রেট মার্শিয়া জাহান মিহি। এনিওয়ে, এবার বল কেন এসেছিস, আর মেয়েটিকে এত কথাই বা কেন শোনাচ্ছিস? মিহি ফাহিনকে সব খুলে বলল। ফাহিন, সুমু, নাবিল, নাদিয়া চারজন ছিল ভার্সিটির লাইফের ভালো ফ্রেন্ড। যদিও সময়ের স্রোতে এক একজন আজ এক এক প্রান্তে, তবু বন্ধুদের কাছে পেলে আমরা হয়তো নিজের কথাগুলো ডায়েরির মতো জমা রাখতে পারি, নিজেকে মেলে ধরি, সব দুঃখগুলো শেয়ার করতে পারি। যে কথা পরিবার বা অন্য কারো কাছে বলা যায় না, সেসব কথা অনায়াসে বলে দিতে পারি। তো এখন যা করতে চাইছিস তাতে কাজ হবে বলে তোর মনে হয়? কাজ হবে নাকি জানি না, তবে চেষ্টা করতে তো সমস্যা নেই। তোর যা ইচ্ছে, তবে একবার মিটমাট করতে পারলে ভালো হতো। তুই এটা কীভাবে বলছিস? বলা যত সহজ, ছেড়ে দেয়া তত সহজ নয়। ভালোবাসা তো টুনকো নয়, সামান্য হাওয়াতেই উড়ে যাবে। আমার ভালোবাসা জমাট রক্তের মতো, যতক্ষণ সাফি নিজে থেকে সেটাকে ফেলে না দিচ্ছে আমি অপেক্ষা করব। তুই যেটা ভালো বুঝিস কর, আমি তোর সাথে আছি। তবে তোর অপেক্ষা কখনো শেষ হবে বলে আমার মনে হয় না। দেখ, দোষটা কিন্তু সাফিনের একার না, আমারও ওর বেপরোয়া চলাফেরায়, অ্যাটিটিউড, স্মার্টনেস, এসবের প্রেমেই তো পড়েছিলাম। তাই আমার মনে হয় আমিও সমান দোষী। বিয়ের আগে সে পারফেক্ট ছিল, তো বিয়ে আর প্রেমের মাঝে এক বিশাল ফারাক, সেটা তখন বুঝতে পারিনি। প্রেমিক আমরা রণবীর কাপুরের মতো চাইলেও হাজব্যান্ড হিসেবে শাহরুখকে চাই, আর সেটা তো হবে না, তাই না? দুজন মানুষের মাঝে পার্থক্য থাকবেই। তাহলে আলাদা কেন হলি? সাময়িক দূরত্ব বাড়িয়েছি, দেখি এই দূরত্ব আমাদের কোথায় নিয়ে যায়। সব নিজের ঘাড়ে দোষ নিয়ে নিলি। শোন একটা কথা, প্রেমিক হিসেবে রণবীর কাপুর যেমন হোক, হাজব্যান্ড হিসেবে তার চেয়ে মাচ বেটার। আর বিয়ের পর শুধু মেয়েরাই মেনে নেবে, মানিয়ে নেবে এমন না, ছেলেটাকেও সমানভাবে নিজেকে সংযত করতে হবে, দায়িত্বশীল হতে হবে, যত্নশীল হতে হবে, যেটা সাফিন কখনই চেষ্টা করেনি। এবার দেখি কি করে। আচ্ছা, আমাকে আবার যেতে হবে। কোথায় যাবি? বর্ষার বাসায়। বর্ষা মানে আমাদের বর্ষা? আমাদের বর্ষা। আচ্ছা, তবে আজ উঠি, পরে কথা হবে। তুই এত দূর থেকে এসে অফিস করবি কি করে? দেখতে থাক কি করে করি। রোদের প্রখরতা তখন দ্বিগুণ, আজ যেন অন্য দিনের চেয়ে সূর্যের তেজ বেশি। সাফিন চলে এসেছে যমুনা ফিউচারে, নিজের হাতে থাকা রোলেক্সের ঘড়িটা বিক্রি করে দিয়েছে। বাইরে বের হয়ে রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ সেরে নিল। কিছু মানুষ আছে ভাঙবে তবু মস্কাবে না, সাফিন ঠিক সেই ক্যাটাগরির মানুষ। খাবার খেয়ে বের হয়ে একটা উবার বুক করে নিল। গন্তব্য এখন নাইট ক্লাব। আগামীকালের বিল পে করতেই যাচ্ছে। গাড়িতে বসে বসে চিন্তা করছিল আর কি বিক্রি করবে। চিন্তা শেষ করে বলে, আমার ঘড়িগুলো বিক্রি করে আমি আরামসে কয়েক বছর বসে বসে খেতে পারবো। মিহি আর ফাহিন একসাথে বের হয়েছে একটা রেস্টুরেন্টে। দুপুরের খাবার শেষ করে ফাহিন বলে, শোন, তোকে আমার ড্রাইভার দিয়ে আসবে, আর আমি অন্য গাড়ি আনিয়ে চলে যাচ্ছি। না, তার কোনো দরকার নেই, আমি বাসে চলে যেতে পারবো। রাস্তায় দাঁড়িয়ে দুজনে এটা ওটা নিয়ে কথা বলছিল। সাফিনের গাড়ি মিহির পাশ কাটিয়ে গেলে সাফিন লুকিং গ্লাসে মিহিকে দেখে ড্রাইভারকে বলে, এই মামা, গাড়ি পিছনে নাও, তাড়াতাড়ি নাও। আবার বলল, না, তুমি এখানেই থামাও। ড্রাইভার গাড়ি ব্রেক করতে সাফিন দ্রুত গাড়ি থেকে নেমে আসলো। মিহি কথা বলছে এমন সময় সাফিন বলে, তোমাকে না বলেছি এই ছেলের সাথে কোনো যোগাযোগ রাখবে না? মিহি হঠাৎ সাফিনের গলার আওয়াজ শুনে চমকে যায়। কিছু সময় পর সাফিনকে বলে, আপনি কে? এই একদম নাটক করবে না। আমি কে সেটা তুমি ভালো করে জানো। সরি ভাইয়া, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। ভাইয়া ডাক শুনে সাফিনের মাথায় রক্ত উঠে গেল। চেঁচিয়ে বলে, তোর চিনতে হবে না বলে সাফিনের কলার ধরে বলে, তোর তো চেনার কথা, আমি কে? তোকে না সে ভার্সিটিতে থাকতে থ্রেড দিয়েছে আমার বউয়ের পিছু ঘুরবি না। মিহি ফানির কলার ছাড়িয়ে দিয়ে বলে, রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছেন কেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই এই ছেলের জন্য আমাকে ছেড়ে এসেছিস? এসব উল্টাপাল্টা কথা একদম বলবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। তুই থাক তোর মতো, যেমনি মন চায় থাক, শুধু কোনো ছেলের আশেপাশে তোর ছায়া যেন না দেখি। মিহি সাফিনের সামনে ফাহিনের হাত ধরে বলে, চল, এখান থেকে থাকার মতো পরিবেশ নেই এখানে আর। মিহির সামনে পা বাড়াতেই সাফিন মিহির অপর হাত ধরে আটকে দেয়। মিহি হাত ছাড়ানোর চেষ্টা করতে সাফিন বলে, আমি তোমাকে ছেড়েই দেব, তার আগে আমার কথা শুনতে হবে। মিহি বলে, আপনার কথা শুনতে আমি বাধ্য নেই মিস্টার শাফিন মাহমুদ, তুমি আমার কথা শুনতে বাধ্য।
আমার সোজা কথা এই ছেলের সাথে কোনো যোগাযোগ রাখবে না। মিহি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ডিয়ার এক্স, আমার লাইফ আমি কি করব সেটা আপনার বলে দিতে হবে না, তাই নিজের কাজ করুন। মিহি চলে যেতেই শাফিন বলে, তোমার ব্যবস্থা আমি পরে করছি। মিহি গাড়িতে এসে বলে, ফাহিনকে বলে সরি, বসে। ইটস ওকে, সরি বলতে হবে না, ওর এই স্বভাব নতুন নাকি? তবে আফসোস এখন একটু পাল্টায়নি, তোকে মনে হয় এখনো ভালোবাসে। রাখ তোর ভালোবাসা, ব্যবহার ঠিক করতে পারেনি এখনো। একবার এটা বললো না আমার ভুল হয়েছে, আর এমন হবে না, চলো ফিরে চলো, তোদের সমস্যা তোরাই ভালো বুঝবি। যাই হোক, শাফিন ভাই আবার নতুন কোনো কাণ্ড করে কে জানে। হারে কিছু করলে ঠাস করে 2 গালে সরি বসিয়ে দেবো চর, তখন বুঝবে। দিন শেষ হয়েছে, পাখিরা কিচিরমিচির করতে করতে নিজেদের বাসায় ফিরেছে। চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে, তবু দূরের চারটা মিটিমিটি আলো দিয়ে যাচ্ছে। তার আশেপাশে রয়েছে ছোট ছোট তারার মেলা। শাফিন উদয়ের সাথে ছাদের এক কোণে বসে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলছে, বুঝলি, মেয়ে মানুষের মন পুরে আকাশের মতো হুটহাট পরিবর্তন হয়। এই 2 দিন আগে আমার জন্য কত নাটক করলো, আমি না খেলে খায় না, আমার জন্য এই করে সেই করে, আর আজ অন্য ছেলের হাত ধরে আমার সামনে দিয়ে চলে গেল। উদয় বলল, তুই কি বলছিস এসব? মিহি ভাবিকে আমি চিনি। উদয়ের কথা শেষ হওয়ার আগে গর্জে উঠে বলে, তুই কি বললি আবার বল। উদয় আমতা আমতা করে বলল, আমি কি ভুল বললাম? শাফিন উদয়কে জড়িয়ে ধরে বলে, এই মেয়েকে আর ভাবি ডাকবি না। দেখ, আমি না হয় একটু উল্টাপাল্টা করি তাই বলে ছেড়ে চলে যাবে? বুঝলাম ছেড়ে গেছে তাই বলে ওই শাফিনের কাছে যেতে হবে? তুই তো জানিস মিহিকে আমি অন্য কারোর সাথে দেখতে পারি না। সেখানে শাফিন ওর হাত ধরে নিয়ে গেছে। তুই দেখ, আমি কি আগে বলেছি আমি মিউচুয়াল ব্রেকআপ চাই? আমি বলেছিলাম ডিভোর্স চাই, ডিভোর্স। সে না বললো আগের মতো থাকবে। আগে যেমন আমরা ব্রেকআপ করতাম। দেখ, তখন কিন্তু ও অন্য ছেলেদের সাথে কথা বলতো না, যা ঝামেলা করার আমার সাথেই করতো। আর এখন একদিনেই ওই ফাহিনের হাতে হাত। উদয় বলল, তুই আমাকে একটা কথা বল, আসলে তুই চাসটা কি? আমি আমার মতো থাকতে চাই। এখন তো সেরকম আছিস, তাহলে মিহি কি করলো না করলো তাতে তোর কি? ওর সাথে তোর এখন কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? ও আমার বিয়ে করা বউ। সেই সম্পর্ক এখনো কি আছে? থাকবে না কেন? আছে, অবশ্যই আছে। তাহলে মিহির কাছে সরি বলে তুই মিহিকে ফিরিয়ে নিয়ে আয়। উদয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এবার বুঝলাম তোর আমার চেয়ে মিহির প্রতি দরদ বেশি। ওই মেয়ে নিজেই ঝগড়া করলো, নিজেই চলে গেল, এখানে আমার দোষটা কোথায়? আমি কেন সরি বলবো? ও যদি আমাকে ছাড়া থাকতে পারে, আমিও পারবো। উদয় বলল, তুই পাগল হয়ে গেছিস। শাফিন উদয়ের কাছে এসে বলে, সরি, আমি তোকে ব্যথা দিতে চাইনি। আচ্ছা চল ক্লাবে যাই। এত টাকা তুই কোথায় পাবি? আঙ্কেল তো আর কানাকড়িও দেবে না তোকে। আর এত চিন্তা করিস না, আমার যে ঘড়িগুলো আছে সেগুলো বিক্রি করে বছরখানিক কেটে যাবে। তুই শেষ পর্যন্ত এসব করে খাবি? তাও চাকরি বাকরি কিছু করবি না? না, ওসব নিয়ম নীতির কাজ আমাকে দিয়ে হবে না। তুই গেলে আয়, নয়তো আমি একাই চলে যাব। আমি যেতে পারবো না রে, আমি নতুন জব নিয়েছি, তাই সকালে টাইম মতো উঠতে হবে। আর তোর বাসায় ডাইনিং টেবিলে টিফিন কেরিয়ারে খাবার রাখা আছে, খেয়ে নিস, আম্মু পাঠিয়েছে তোর জন্য। কথা শেষ করে উদয় চলে গেল। শাফিনার ক্লাবে গেল না, নিচে এসে নিজের রুমে বেডে শুয়ে চোখ বন্ধ করতে ভেসে উঠল মিহির হাসি মাখা মুখ। সাথে সাথে চোখ খুলে মোবাইল হাতে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিল, আমি তো এমন একজনকে হারিয়েছি যে হয়তো কোনোদিন আমার ছিলই না, কিন্তু সে তো এমন একজনকে হারিয়েছে যে শুধু তারই ছিল। মোবাইলটা রেখে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ল। না, চোখ বন্ধ করে রাখাই যাচ্ছে না। এই মেয়ে আমার জীবন থেকে যেও আমার মস্তিষ্কে রয়ে গেছে। উঠে এসে খাবার টেবিলে বসলো। উদয়ের দেয়া খাবার প্লেটে তুলে নিল চিংড়ি মাছ ভাজা, সর্ষে ইলিশ, রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝাল চিকেন কারি, পুদিনা পাতার চাটনি আর বাসন্তী পোলাও, নলেন গুড়ের পায়েস। মনে হচ্ছে কেউ যত্ন সহকারে শাফিনের জন্য রান্না করেছে। সপ্তাহের পছন্দের খাবার নলেন গুড়ের পায়েস দেখে চোখ দুটো কেমন ঝাপসা হয়ে এলো। মনে পড়লো মিহির কথা, ফ্ল্যাশব্যাক। আচ্ছা, মিষ্টি জাতীয় খাবারের মধ্যে তোমার কোনটা সবচেয়ে পছন্দ? অনেক কিছুই পছন্দ, তবে নলেন গুড়ের পায়েসটা একটু বেশি পছন্দ। মিহি শাফিনের কোলের উপর বসে বলে, এই তুমি আমাকে আগে কেন বলনি? তোমার
নলেন গুড়ের পায়েস পছন্দ। সাফির মিহির নাক টেনে দিয়ে বলে, ওরে আমার জুনিয়র বউ দেখি অভিমান করে মুখ ফুলিয়ে রেখেছে। এই জুনিয়র তুমি রাগ করলে কিন্তু ভালোই দেখায়। আগে কেন বলনি বলো। আরে জান, এখন তো বললাম। আলতো করে মিহির কপালে অধর ছুঁয়ে দিয়ে বলে, যদি রাগ করো গো আরো সুন্দর লাগে। রাগো রাগো আরো রাগো লাগছে মন্দ নয়। মিহি সাফিনের ঠোঁটের ওপর আঙ্গুল রেখে বলে, একদম উল্টাপাল্টা গান গাইবে না। মিহির হাত সরিয়ে দিয়ে বলে, গাইলে কি করবে মহারানী? মিহি সাফিনের পেটে সুরসুরি দিয়ে বলে, দেখো কি করি। সেদিন দুজনেই পুরো ফ্ল্যাট মাথায় তুলেছিল। সাফিন ভাবনা থেকে বের হয়ে পায়েসের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, চাই না আমার নলেন গুড়ের পায়েস। আবার মোবাইল হাতে নিল। এবার সোজা কল করলো মিহিকে। দুবার রিং হয়ে কেটে গেল। তৃতীয়বার কল করতে রিসিভ হলো। মিহি বলল, এত রাতে মেয়েদের কল করে ডিস্টার্ব করতে লজ্জা লাগে না? না লাগে না, কারণ যাকে কল করেছি সে আমার বউ। সো ফানি। আপনি আর বউ দুটো শব্দই বেমানান। বলুন এক্স বউ। এক্স বউ হয় আর যাই হও, বউ তো আমারই। একদম বাজে কথা বলবেন না, নেশা করে উল্টাপাল্টা কথা বলছেন। সাফিন একবার বলতে চাইল আজ সে নেশা করেনি, কিন্তু বলল না, বরং বলল, একদিন তুমি নিজেই বলেছিলে ছেলেরা হালকা পাতলা ড্রিঙ্ক না করলে চলে। তখন তো আমার জানা ছিল না আপনার হালকা পাতলা ড্রিঙ্ক মানে অর্ধরাত বাইরে কাটিয়ে দেয়া। সাফিন বলল, তুমি সবই বুঝি সবই বুঝি। এখন ফাইনের টাকা হয়েছে তাই তোমাকে ছেড়ে তাকে ধরেছে আমাকে ছেড়ে। আসলে তোমাদের মতো মেয়েরা এটাই ভালো পারে। আজ একজন তো কাল একজন। মিহি কোনো কথা না বলে ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। সাফির সাথে সাথে আবার কল করলো। ওপাশ থেকে ফোন বন্ধ বলার পরও বার কয়েক কল করেই গেল। ফলাফল দেখে শূন্য দেখে মোবাইল রেখে দিয়ে বলে, সাফির মাহমুদ আর যাই হোক, সে এক নারীতে আসক্ত ছিল। তুমি যখন বুঝলেই না আমাকে, তখন দেখো আমি কি করি। এবার কল করলো উদয়কে। উদয় কল রিসিভ করতেই বলল, দেখ আমি অনেক খুঁজে নিজের দোষ পেলাম না। আমি কি এমন করি বল? রাতে না হয় একটু দেরি করে ফিরি, একটু ড্রিঙ্ক করি, কিন্তু ওরে তো বিরক্ত করিনি। এগুলো কোনো দোষ হলো? 2 বছরে 6 বার মাত্র ঝগড়া হয়েছে, তা প্রতিবারে ও নিজেই ঝগড়া শুরু করেছে। রাগ সামলাতে না পেরে 2-4টা চড় না হয় দিয়েছি, তাতে কি? পরে সরি তো আমি বললাম। উদয় বলল, সিরিয়াসলি এসব তোর কাছে দোষের কিছু মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না দোষের কিছু। আমিও তো কত কিছু অ্যাডজাস্ট করেছি। প্রথম দিকেও কোনো রান্না পারতো না, আধা সিদ্ধ তরকারি খেয়েছি, কোনোদিন নুন বেশি তো কোনোদিন কম, তাও কিছু বলিনি। উল্টো ওরে সান্ত্বনা দেওয়ার জন্য মজা মজা বলে সেসব অখাদ্য খেয়ে নিয়েছি। থাক ভাই, তোরে কিছু বলে লাভ নেই বলে উদয় কল কেটে দিল। যা, কি আমার কথাই বুঝতে চায় না। দূর, একটা মানুষও নেই যে আমার কথা শুনবে। মিহি স্লো মোশনে গান ছেড়ে দিয়ে বেডে হেলান দিয়ে আছে। গানের কথাগুলো যেন তার হৃদয়ে ছিন্ন করে দিচ্ছে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। বর্ষা রুমে এসেই গানটা অফ করে দিয়ে লাইট অন করলো। নিম্ন স্বরে বলল, তুই না বলেছিলি ওর কথা স্মরণ করে কাঁদবি না? মুখে তো কত কিছুই বলা যায়, মন কি সেসব মানে? বর্ষা মিহির চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদছিস কেন? একটা কল করে কথা বল। ও কথা শোনার মতো মানুষ না, অসুস্থ একটা মানুষ যে নিজের কোনো দোষ দেখেই না। তোরা দুটো এক, ভাঙবি তবু মস্কাবি না। সাফিন খাবার খেয়ে সে কখন থেকে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম বাবাজি আজ তাকে ধরে দিচ্ছে না। কতক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলো। দূর, আমি কিনা মিস করছি মিহিকে? না, আমি তোমাকে মিস করব না। মন কি আর কারো জেদ দেখে? সে নিজের মতো চলে। বেড ছেড়ে উঠে বারান্দায় আসলে একটা সিগারেট ধরিয়ে নিয়ে দোলনায় বসে মনের সুখে ধোঁয়া ছাড়ছে। যদিও মনে অশান্তি, তবে সে কথা স্বীকার করবে না। সিগারেটে শেষ টান দেওয়ার সময় বলল, তুইও কি মিহির মতো দূর আরোগ্য বেধি? নিজের প্রতি বিরক্তি হয়ে বলে, তুই মিহির যে শতগুণে ভালো। আমার মন খারাপের সঙ্গী। নিজের সাথে কথা বলতে বলতে চোখ গেল দূর আকাশের অর্ধ চন্দ্রের দিকে। চাঁদের দিকে তাকে বলে, আজ কি আমার মতো তোর মন খারাপ? তুইও নিজেকে একা ভাবছিস? শোন, একা থাকার মাঝে শান্তি আছে। তবে যাই বল, তোকে দেখে ভালোই লাগছে। তুইও অপূর্ণ, আমিও অপূর্ণ।
একা একা চাঁদের সাথে কথা বলছে পাগলের মতো। কথা শেষ করে বেডে এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে পাশোপাশ করতে করতে কখন যেন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তা হয়তো নিজেও জানে না। মিহি জানালার গ্রিল ধরে দূর আকাশের পানে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। না চাইতো শাফিনের জন্য চিন্তা হচ্ছে। মিহি তো জানে শাফিন নিজে কোনো কাজই করতে পারে না। মনে মনে ভাবছে কি খাচ্ছে না খাচ্ছে কে জানে। শাফিন উল্টাপাল্টা করতো ঠিকই, কিন্তু মিহিকে আবার পাগলের মতো ভালোবাসতো। যত রাতেই বাড়ি ফিরুক মিহিকে নিজের প্রশস্ত বুকে আগলে নিয়ে ঘুমাতো। শাফিনের খামখেয়ালি মেজাজের আড়ালে মিহির জন্য নিখুঁত ভালোবাসার কাছে বারবার হেরে গেছে মিহি। সুযোগ দিত শুধু একটু শুধরে যাওয়ার। রাতের আকাশ আর চাঁদ, তার সাথে রাত জাগা মানুষের এক অদ্ভুত সম্পর্ক আছে। বেশিরভাগ ভাঙা হৃদয় মানুষগুলো নিজেদের কথাগুলো মেলে ধরে তাদের কাছে, যে কথাগুলো দিনের আলোতে লুকিয়ে রাখে মিথ্যে হাসির আড়ালে। মিহি অনেক সময় নিয়ে চাঁদের পানি চেয়ে রইল। হুট করে গিয়ে উঠল, আমি পারিনি তোমায় আপন করে রাখতে, এতটুকু বলে চুপ করে রইল। চোখের কার্নিশে জমা হওয়া অশ্রুটুকু হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষগুলো কাকডাকা ভরে উঠেই নিজের কর্মে ব্যস্ত হয়ে পড়ে। সূর্যি মামা তখন কেবল উকি দিচ্ছে। শাফিনের জানালার গোলাপি পর্দা ভেদ করে একটু একটু সোনালি রোদ এসে পড়ছে শাফিনের মুখে। এপাশ ওপাশ ঘুরে মাথার ওপর বালিশ দিয়ে আবার শুয়ে পড়ল। এভাবেই বেলা গড়িয়ে সকাল 11টা ছাড়িয়ে গেল। হঠাৎ ঘুম ঘুম চোখে অর্ধ জাগ্রত মনে বারবার মনে হচ্ছে কেউ কলিং বেল বাজাচ্ছে। কোনো মতে ঢুলতে ঢুলতে গেটের সামনে এসে তাকে দেখে মিহির বাবা মা দাঁড়িয়ে আছে গেটের বাইরে। দ্রুত রুমে এসে ড্রেস চেঞ্জ করে আবার যে দরজা খুলে দিয়ে সালাম না দিয়ে বলে, আপনার এত সকালে? রুবেল সাহেব বললেন, কি বলো বাবা, এখন 12টা বাজে, এত সকাল কোথায়? না মানে বাবা, না শ্বশুর বাবা, আসুন ভেতরে আসুন। রুবেল সাহেব ভেতরে আসলেন, এক সাথী বেগমও আসলেন। রবেল সাহেব ঘরে ঢুকে ঘরের অবস্থা দেখে বলে, এত অগোছল কেন বাবা? সাথী বেগম বললেন, কি শুরু করলে? মেয়ের বাসায় এসেও দোষ ধরবে নাকি? আচ্ছা বাবা, মিহি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, তো শপিংয়ে গিয়েছে। রুবেল সাহেব বললেন, গত 2 দিন ধরে মেয়েটার সাথে কোনো যোগাযোগ নেই, কল করে রিসিভ করে না। তুমি মিহিকে কল করে বাসায় চলে আসতে বলো। সাথী বেগম বললেন, তুমি কেন গেলে না বাবা? একা একা ও কি শপিং করবে? আমি বলেছিলাম আন্টি আমাকে সাথে নিয়ে যেতে, কিন্তু মিহি বলল ও নাকি ওর কোন ফ্রেন্ডের সাথে যাবে। মেয়েটা যে কি করে না, এখনকার দিনকাল ভালো না। রুবেল সাহেব বললেন, বাবা তুমি মিহিকে চলে আসতে বলো। জি শ্বশুর বাবা, আপনারা বসুন, আমি রুম থেকে মোবাইল নিয়ে আসছি। রুমে এসে সোজা ওয়াশরুমে যে দরজা বন্ধ করে আয়নায় তাকে বলে, বানকে মুসিবত পিছে পারি হে। এখন আমি কি করব? 2 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে মিহিকে টেক্সট করলো, তোমার বাবা মা এসেছে বাসায়, তাদেরকে বলেছি তুমি শপিংয়ে, এখন তুমি কি করবে করো। মিহি অফিসে কাজ করছিল, আজকেই অফিসে প্রথম দিন। মোবাইলের মেসেজ টোনে একবার ডিস্টার্ব হলো, কিন্তু মোবাইল হাতে নিল না। শাফিনও কম কিসে একই মেসেজ বারবার ফরওয়ার্ড করতে লাগলো। এবার বিরক্ত হয়ে মিহি মোবাইল হাতে নিল। মেসেজ পড়ে চোখ কপালে। মিহির বাবা খুব রাগী মানুষ, তাই তো এসব কিছু মিহি বাসায় কাউকে বলেনি। নিজের ডেস্ক ছেড়ে দ্রুত ফাহিনের কেবিনে গেল। ব্যস্ত কণ্ঠে বলল, ফাহিন একটা ফেভার লাগবে, আর এত ব্যস্ত না হয়ে বলে ফেল, তো ড্রাইভারকে বলে দে আমাকে মৌসাক দিয়ে আসতে। মৌসাক মানে শাফিনের বাসায়? তোকে পরে সব বলছি, এখন তাড়াতাড়ি ড্রাইভারকে বল। ওকে তুই যা, আমি বলে দিচ্ছি। মিহি গাড়িতে বসে কল করলো শাফিনকে। ওপাশ থেকে রিসিভ করে মধু মাখা কণ্ঠে শাফিন বলল, শপিং করা হলো তোমার? শাফিন কণ্ঠ শুনে মিহি বড় রকমের ধাক্কা খেলো। নিজেকে সামলে নিয়ে বলে, শপিং আর করতে পারলাম কই, এই তো বাসায় ফিরে আসছি। একদম মন খারাপ করো না, আমি নিজে তোমাকে শপিং করাতে নিয়ে যাব, কেমন? আচ্ছা ডিয়ার, এখন রাখি। আর হ্যাঁ, বাবা মাকে কিছু খেতে দিও। কি বলো ডিয়ার ওয়াইফি, বাসায় তো তেমন কিছুই নেই। নেই তা তো আমি জানি ডিয়ার, তুমি দারুণকে দিয়ে কিছু আনিয়ে নাও। আচ্ছা যান, আমি আনিয়ে নিচ্ছি, তুমি সেফলি চলে আসো। ওকে ডিয়ার। রুবেল সাহেব এতক্ষণে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন। শাফিন কল কেটে পেছনে ফিরে বলে, বাবা, না মানে শ্বশুর বাবা আপনি?
আসলাম তোমার সাথে একটু গল্প করতে। আচ্ছা তুমি থাকো, আমি সামনের রুমে যাই। রুবেল সাহেব চলে যেতে শাফিন বলল, যেমন বাপ তেমন তার মেয়ে। বাপরে কি সাংঘাতিক। মিহি কল কেটে বলে, ড্রামাবাজ কোথাকার। সাথী বেগম ঘর ঘুষিয়ে দিচ্ছেন, এমন সময় রুবেল সাহেব এসে বললেন, আমার মেয়ের পছন্দ খারাপ না তাই না সাথী? সাথী বেগম বললেন, তা যা বলেছ, হীরের টুকরো একটা জামাই পেয়েছি, যেমন রাজপুত্রের মতো দেখতে তেমন আলাভোলা। ঠিক বলেছে, কি নিষ্পাপ ছেলে, এই যুগে এমন পাওয়া যায় নাকি? তুমি তো রাজি হচ্ছিলে না, যদি অমত করতে তাহলে ভালো ছেলে হাতছাড়া হয়ে যেত। মেয়ের গুণে কপাল করে এমন একখানা জামাই পেয়েছি। বলছিলাম কি, স্বর্ণের যে ব্রেসলেট গড়িয়ে রেখেছিলাম জামাইয়ের জন্য, তা এবার জামাইকে পরিয়ে দিয়ে যাব। শুধু ব্রেসলেট কেন, পোশাক বানাতে 50,000 টাকা দিয়ে যাবে। শুধু 50,000 কেন, একেবারে 1 লক্ষ দিয়ে দেব। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই। শাফিন অনলাইনে খাবার অর্ডার করলো। খাবার আসতে 40 মিনিটের মতো সময় লাগবে। শাফিন কাবার থেকে টি শার্ট আর প্যান্ট দিয়ে শাওয়ার রুমে চলে গেল। সাথী বেগম ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে সেগুলো ভিজে রেখে বাকি সব জোগাড় করে নিলেন। কিচেনে যাচ্ছে অবস্থা, তিনি সব পরিষ্কার করে রান্না বসিয়ে দিলেন। মিহি এসে কলিং বেল বাজাতেই রুবেল সাহেব দরজা খুলে দিলেন। মেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে বললেন, তুই যা, ফ্রেশ হয়ে আয়। মিহি রুমে ঢুকে চিৎকার দিবে, তার আগে শাফিন মিহির মুখে হাত দিয়ে আটকে দেয়। মিহি করছে। শাফিন বলল, ছাড়তে পারি, কিন্তু একদম চেঁচাবে না। মিহি মাথা নেড়িয়ে সম্মতি জানালো। শাফিন হাত সরাতে মিহি শাফিনের হাতে কামড় বসিয়ে দিয়ে বলে, হুশ, একদম আঁচ করবেন না, নির্লজ্জ বেহার লোক। যেই সুযোগ পেয়েছো অমনি শুয়ে দেওয়ার বাহানা। শাফিন মিহিকে টান দিয়ে নিজের কাছে এনে অধরে অধর মিলিয়ে দিল। মিহি কোনো মতে ঠেলে ঠেলে শাফিনকে সরিয়ে দিয়ে বলে, নির্লজ্জ বেহা, যখন বলেছো তখন তা প্রমাণ তো করতেই হতো, তাই না? মিহি কথা ঘুরিয়ে বলল, অসভ্য লোক বেহার মতো এখনো তোয়াল পরে দাঁড়িয়ে আছে, যান তাড়াতাড়ি শার্ট প্যান্ট পরুন। আহারে বেবি, তুমি তো আমাকে প্রথমবার তোয়ালে পড়া ভেজা শরীরে দেখছো, তাই লজ্জা পাচ্ছ। অভিনয় তো ঠিক সেরকমই করছো। আগে তো বলতো, যা তুমি শাওয়ার নিয়ে বের হলে তোমাকে দেখতে দারুণ লাগে। ও হ্যালো, আমি এসব আপনার মতো বাদরকে কোন দুঃখে বলতে যাব? এসব আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম। তোমার তাই নাকি? তাহলে তোমার চোখের সামনে জলজান্ত এই মানুষটা কে গো? একটা বাদর, অসভ্য, টিকটিকি, তালাপোকা। ইস, হাওয়া ফুরিয়ে গেল। আর কোনো প্রাণীর নাম মনে পড়ছে না বুঝি। মিস্টার মাহমুদ, আপনার সাথে ফাও কথা বলে টাইম ওয়েস্ট করার মতো টাইম আর মেজাজ কোনোটাই আমার নেই। সো চুপচাপ শার্ট পরে নিন। মিসেস এক্স মাহমুদ, আপনার সাথে তো ফাও বকবক করতে আমার টাইমের অভাব নেই। পরবো না আমি শার্ট। দেখি কি করতে পারো। শার্ট পরো, নয়তো কী করবে? তোয়ালে টেনে খুলবে, তখন বুঝবে। কি সাংঘাতিক মেরে বাবা, কোন জন্মে নাকি এই মেয়ে আমার বউ ছিল। কথায় না পেরে সোজা ইজ্জতে হাত। সাংঘাতিকের কি দেখেছেন মিস্টার মাহমুদ? সুইট কিউট মিহিকে দেখেছেন, কিন্তু এখন থেকে সাংঘাতিক মিহিকে দেখবেন। বলেই কাবার থেকে ড্রেস বের করতে নিল। তবে কি আশ্চর্য, একটা ড্রেসও নেই। দাঁতে দাঁত চেপে বলে, আমার ড্রেস কই? মিস সাংঘাতিক, এখানে পূর্বে আমার ওয়াইফের ড্রেস থাকতো। পূর্বে মানে অতীতকালে, বর্তমানে বউ নামের প্যারা থেকে মুক্ত। তাই তার ড্রেস সব বারান্দার এক কোণে ফেলে রেখেছি। বিন্দাস লাইফে উটকো ঝামেলা দূর করে দিয়েছি। মেয়ে সামনে এসে বলে, বিন্দাস হয়ে বাছরে, বিন্দাস হয়ে নাচরে, অল টাইম, অল নাইট লং। মিহি বারান্দা থেকে ড্রেস নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। মিহি বের হতেই শাফিন মিহিকে পেছন থেকে জড়িয়ে ধরে। মিহি কিছু বলবে তার আগে শাফিন বলে, যান, তোর ফ্রেশ হতে তো সময় লাগলো কেন? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। থাকার কিছু করতে হবে না। মিহি সামনের দিকে ঘুরতেই সাথী বেগম বললেন, বাবা তুমি যাও, আমি আর মিহি আসছি। শাফিন চলে যেতেই সাথী বেগম নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলল, মারে, তোর সুখ দেখে মনটা ভরে গেল। তুই দেখি ঠিকই আছিস। জামাইকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মিহি মনে মনে বলল, ইস, তখন যে কেন এর এত প্রশংসা করেছিলাম, কে জানতো এই বেটা একটা হিটলার।
সাথী বেগম বললেন, কিরে কি ভাবছিস? ভাবছি কপাল করে এমন একটা জামাই পেয়েছি, সেটা তো দেখতে পাচ্ছি তুই ভীষণ ভাগ্যবতী। মিহি মনে মনে বলছে ভাগ্যবতী ছাই। সাথী বেগম বললেন, এবার চল, আমি নিজের হাতে আজ রান্না করেছি গরুর মাংস ভুনা, সর্ষে ইলিশ, ঘন ডাল, আর তোর জন্য একটু আলু ভাজাও করেছি। সবজি ছিল না তাই আর কিছু করতে পারিনি। খাবার টেবিলের একপাশে সাফিনের অর্ডার করা খাবারের প্যাকেটগুলো পড়ে আছে, সেদিকে কেউ মুখ তুলেও দেখছে না। সবাই মিলে খাওয়া শেষ করে গল্প করছে। এমন সময় সাফিন উঠে রুমে চলে গেল। রুবেল সাহেব বললেন, কিরে মা, জামাই কি রাগ করে চলে গেল? রুবেল সাহেব হলেন বেশি বোঝার লোক, মানে সব কিছু নিজের মতো ভেবে নেয়। না বাবা, ও তোমার সাথে রাগ করবে কেন? তুই সত্যি করে বল, আমরা আসাতে জামাইয়ের কি অসুবিধা হচ্ছে? আরে বাবা, কিসের অসুবিধা? 5 রুমের বিশাল ফ্ল্যাট আমাদের, এত রুম কি আমাদের লাগে নাকি? সব তো খালি পড়ে থাকে, তাহলে অসুবিধা কেন হবে? আমার মনে হচ্ছে, তাই বললাম। সাথী বেগম বললেন, এই ব্যাটার বেশি বোঝার অভ্যাস আর গেল না। দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট করবে, এইটা তো স্বাভাবিক। কি আর আবল তাবল বকছে? তুমি সবসময় আমার অপমান করে কথা বলবো না, ভুলে যাও না এই ব্যাটা তোমার স্বামী, তাই সম্মান দিয়ে কথা বলবো। আসছে আমার স্বামী। তুমি যে স্বামী নামে আসামি, সেটা কি ভুলে গেছো? এর জন্য তোমার সাথে আমি কোথাও আসতে চাই না। আমরা আসামি বলা? তুমি কি দুনিয়ার সবচেয়ে ঝগড়ুটে মহিলা? আমার মতো আলাভোলা মানুষ দেখে সংসার কইরা গেলা। অন্য মানুষ হলে এক দরজা দিয়ে ঢুকাতো, অন্য দরজা দিয়ে বের করে দিত। কি কইলা তুমি? আমি ঝগড়ুটে? এই ছিল কপালে। 25টা বছর ধরে এই বেটার সংসার করি, কত কষ্ট সহ্য করেছি। কি করি নাই তোমার সংসারের জন্য? শেষ পর্যন্ত এই ছিল কপালে। তোমার মতো ব্যাডার কি যোগ্যতা আছে আমার মতো মেয়েকে বিয়ে করার? আমার মতো মেয়ে পাইছো, এটাই তোমার 7 কপালের ভাগ্য। কি যে ভাগ্য, সেটাই তো দুর্ভাগ্য। এখন তো দুর্ভাগ্য হইবই, এখন পুরান হইয়া গেছি, তাই আর ভালো লাগে না। এই ছিল কপালে। এই বয়সে এসে এখন এই কথা শুনতে হবে। করমুনে এই বেড়ার সংসার। কত ছেলেরা বয়সকালে আমার জন্য পাগল ছিল, আর এই বেড়ায় আমার এ পাইয়া কদর করলো না। মিহি বিরক্ত হয়ে বলল, কি শুরু করলো তোমরা? আর মা, তুমি তিল থেকে তাল কেন করছো? কি আমি তিলরে তাল করছি? এই দিনও দেখতে হচ্ছে আমাকে। শেষে গিয়ে নিজের পেটের মেয়েও আমার বিরুদ্ধে। হায় আল্লাহ, ভাবছি মেয়েটা আমার মতো হয়েছে, কিন্তু এখন তো দেখতেছি একদম গোষ্ঠীর মতো হয়েছে। অন্যের মেয়েরা নিজের মায়ের পক্ষে, আর এই মেয়ে আমার পক্ষ রেখে বাপের পক্ষ করে। মানুষটি কি বলে? রক্ত রক্তের কথাই বলে, নারীর টান কিছুই না। মা, তোমরা আসছো তোমার মেয়ের বাসায়, সেখানে সে নিজেরা ঝামেলা করো, তাহলে তোমাদের জামাই কি শিখবে? সব দোষ তো আমার, আমি ঝামেলা করি। তোর বাপ যে আমার ঝগড়ুটে বললো আমারে, সেবেলায় কিছু না। মা, হয়েছে তো, এবার থামো। রুবেল সাহেব বলেন, এই অবুঝ মহিলাকে নিয়ে জীবনের 25টা বছর কাটিয়ে দিয়েছি, বোঝা আমার কত ধৈর্য বোঝো। মিহি রেগে বলল, তোমরা থামবে না তো? তাই তো, থামতে হবে না। আরও করে দুজন মিলে তর্ক বিতর্ক, জামাই দেখবে না। তোমরা কত ভালো, সব দোষ তোমার। না তুমি বেশি বুঝতে, আর না এই ঝগড়া হতো। আচ্ছা, এখন সব বাদ, তুই রাগ করিস না মা। সাথী বেগমের কথা শুনে মিহি বলে, এতক্ষণ তোমার এই কথা মনে ছিল না? আর বাবা মাকে সরি বলে নাও। মাকে সরি বলে নাও। আমি রুমে গেলে নয়তো আবার দুজনে এটা নিয়ে কথা কাটাকাটি করবে। সরি আমাকেই বলতে হবে? তোমাকে বলতে হবে। আচ্ছা বলছি, তবে শুধু তোর জন্য, নয়তো সরি বলার প্রশ্ন ওঠে না। লাগবে না তোমার সরি। তোমার সরি ধুয়ে তুমি পানি খাও, দরকার পড়লে তাই করবো, তো সরি বলবো না। মিহি মাথায় হাত দিয়ে চলে যায়। চলো, আমি তোমাদের সাথে চলে যাব। রুবেল সাহেব বললেন, চলে যাবি মানে? কেন, যাবি বেড়াতে নাকি? না, একেবারে চলে যাব। সাফিন শুয়েছিল, হঠাৎ শোয়া থেকে উঠে এসেছিল। এসে মিহির শেষের কথাটুকু শুনে বলে, বউ, তুমি রাগ করছো কেন? তুমি না থাকলে আমি একা কিভাবে থাকবো? তোমাকে আমি কোথাও যেতে দেব না, প্রিয় বউ আমার। তুমি গেলে আমিও যাব, তুমি যেখানে আমি সেখানে। সাফিনের কথা শুনে মিহি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল।
মনে মনে ভাবছে এই হাফ মেন্টাল আবার কী সব ভুলভাল বকছে। মিহি উঠে এসে দাঁতে দাঁত চেপে বলে, কি শুরু করেছো? শাফিন মিহির হাত ধরে বলে, বউ তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? সাথী বেগম বললেন, তোমার বউ তোমার কাছেই থাকবে বাবা, তোমার বউকে আমরা কোথাও নিয়ে যাচ্ছি না। কথা শেষ করে রুবেল সাহেবকে ইশারা করে গেস্ট রুমে চলে গেলেন। মিহির বাবা মা চলে যেতেই শাফিন মিহির হাত ছেড়ে দিয়ে বলে, যা দূরে যে মরলেই, রুমে চলে গেল। মিহি পিছু পিছু এসে বলে, এইসব আদিক্ষেতা করার মানে কি ছিল? আরে বুঝলে না মিসেস এক্স মাহমুদ, আমি ঠান্ডা মাথায় আপনাকে ডান্ডা দিলাম, দেশি ভাষায় যেটাকে বলে বাঁশ দেয়া। এবার ভবিষ্যতে কিছু হলে তোমার বাবা মা তোমার দোষ দিবে, বলবে আমার জামাই বাবাজি তোকে পাগলের মতো ভালোবাসতো, সে কখনো তোকে ছাড়বে না, তুই নিজেই ছেড়েছিস, তাতে সাপেও মরবে না, আবার লাঠিও ভাঙবে না। আহারে দুধের ধোয়া তুলসী পাতা, তা ঘটে এই বুদ্ধি নিয়ে চলেন নাকি মিস্টার মাহমুদ? আপনার চেয়ে ঢের বেশি বুদ্ধি আমার মিসেস এক্স মাহমুদ, তা তো দেখতেই পাচ্ছি বুদ্ধির নমুনা। না মানে আপনার কি মনে হয় একটা মেয়েকে লুতুপুতু ভালোবাসা দেখালেই তার বাবা মা আপনার প্রতি মুগ্ধ হয়ে যাবে? হবে মানে অলরেডি হয়ে গেছে। রাতে যখন জিজ্ঞেস করবে বাবা কাজকর্ম কি করো, তখন কি বলবেন মিস্টার মাহমুদ? নিশ্চয়ই বুক ফুলিয়ে এটা বলবেন না, আমার বাবা প্রতি মাসে আমাকে হাত খরচ দেয়, সেটা দিয়ে আমি আর আপনার মেয়ে চলি, বলে দাঁত বের করে হেসে ফেলল। শাফিন মিহির সামনে এসে বলে, তার মানে তুমি তোমার বাবার কাছে আমাকে খারাপ বানানোর জন্য তাদেরকে ইচ্ছে করে আসতে বলেছ? এই জন্যই তো বলি 2 বছরে যাদের চেহারা দেখলাম না, তারা হুট করে আমার বাসায় কি করে? একদম বাজে কথা বলবা না। 2 বছরে আমার বাবা মা আরও 3 বার এসেছিল। এসেছিল, কিন্তু সকালের বাসে আসলে বিকেলের বাসে চলে যেত। দরজা বন্ধ করা, দরজার সামনে মিহি মিউজিক অন করে রেখেছে, মিহি যাতে ওদের কনভারসেশন বাইরে শোনা না যায়। দেখো আস্তে ধীরে কথা বলো, তোমার মতো গাধার বাসায় আমার বাবা মাকে আমি জীবনও আসতে বলতাম না, আমি নিজেও জানি না তারা কেন এসেছেন। শাফিন বলে, যা ইচ্ছে করো, তাতে আমার কি? আমি তো খারাপই থাকবো, তাই আমি এখন থেকে আমার মতো, তোমার বাবা মা আসছে সেটা ভুলে নিজের মতো চলবো। মিহি শান্ত কণ্ঠে বলল, দেখো সমস্যা তোমার আর আমার মাঝে, আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তাই বাবা মাকে আমাদের প্রবলেমের কথা জানানো যাবে না। প্লিজ আমার জন্য না হোক, অন্তত আমার বাবা মা যতটুকু সময় আছে একটা সুস্থ মানুষের মতো বিহেভিয়ার করো। বলতে কি চাইছে আমি অসুস্থ? তাহলে একজন অসুস্থ মানুষের কাছ থেকে সুস্থ আচরণ কিভাবে আশা করো? হাউ ফানি। মিহি নিম্নস্বরে বলল, দেখো শাফিন, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমি কষ্টে আছি সেটা তারা দেখতে পেলে সহ্য করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তারা চলে গেলেও আমি চলে যাব, তবু একটু ধৈর্য ধরে তাদের সামনে ভালো থাকার নাটকটা করে যাও। শাফিন কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। মিহি দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে দিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মনে পড়ল অতীতের কিছু কথা, ফ্ল্যাশব্যাক। ভার্সিটির এক সিনিয়র মেয়ের সাথে ক্যান্টিনে কথা কাটাকাটি হয়েছিল মিহির, এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। সেদিন প্রিন্সিপালের রুমে মিহিকে দিয়ে সেই সিনিয়র মেয়েটার কাছে ক্ষমা চাওয়ানো হয়েছিল, কিন্তু মিহির সেটা ইগোতে লাগে, তাই বাসায় এসে প্রচুর কাঁদে। শাফিনের কাছে খবরটা যেতে শাফিন দ্রুত মিহির বাসায় পৌঁছে যায়। মিহিকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে বলে, একদম কাঁদবে না, তোমার চোখের পানি এত সস্তা না। নিজের হাতে মিহির চোখের পানি মুছে দিয়ে মিহির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, এবার যাও চোখ মুখ ধুয়ে আসো। মিহিকে বসে থাকতে দেখে শাফিন নিজেই মিহিকে কোলে তুলে নিয়ে বেসিনের সামনে নিয়ে এসে চোখে মুখে পানি দিয়ে দেয়। নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে বলে, কখনো কাঁদবে না, এই শাফিন যতদিন বেঁচে আছে ততদিন তোমার চোখে যেন পানি না আসে। আগের কথাগুলো মনে পড়তে মিহির কান্নার গতি আরও বেড়ে গেল। বেশ কিছু সময় কাঁদার পর ওয়াশরুমে এসে নিজের চোখে মুখে পানি দিয়ে আয়নায় তাকিয়ে বলে, সময় কত দ্রুত বদলে যায়,
প্রেমিক হিসেবে যে মানুষটা এত এত পারফেক্ট ছিল, আজ হাজব্যান্ড হিসেবে সেই একদম আনপারফেক্ট, যার কোনো যোগ্যতাই নেই হাজব্যান্ড হওয়ার। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে শুয়ে থেকে কিছু সময় রেস্ট নেয়। শোয়া থেকে উঠে ফাহিনকে কল করে কিছুদিনের ছুটি নেয়। তারপর কিচেনে এসে সন্ধ্যার জন্য নাস্তা বানায়। মিহি নিজের কাজে যখন ব্যস্ত, তখন সাথী বেগম পেছন থেকে দাঁড়িয়ে মিহির কাঁধে হাত রাখতেই মিহি চমকে উঠে পেছনে তাকিয়ে সাথী বেগমকে দেখে জড়িয়ে ধরে। আমরা ওপর থেকে নিজেকে যত স্ট্রং দেখাই না কেন, দিন শেষে নিজের কাছের মানুষদের কাছে দুর্বল হয়ে পড়ি। না চাইতেও মিহির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মিহি দ্রুত চোখের জল মুছে নিয়ে সাথী বেগমকে ছেড়ে দিল। কিন্তু সাথী বেগম ছাড়লেন না। মমতা মাখা কণ্ঠে বললেন, তুই ঠিক আছিস তো মা? আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিস না তো? কি লুকাবো বলো তো? কতদিন পর তোমাকে দেখলাম, তাই একটু জড়িয়ে ধরলাম, এই আর কি। তুই সত্যি বলছিস তো? আমার মনে হচ্ছে তুই কিছু একটা লুকাচ্ছিস। সত্যি সত্যি? মিথ্যে কেন বলবো? আচ্ছা তুই বস, আমি নাস্তা বানাচ্ছি। তুমি একা একা কেন বানাবে? আজ দুই মা মেয়ে মিলে বানাবো। সাথী বেগমের মনটা কেমন খারাপ হয়ে গেল, যদিও সেটা তিনি মিহিকে বুঝতে দিতে চাইছেন না। তার মন বলছে মিহি কিছু লুকাচ্ছে। শাফিন বাইরে এসে ইচ্ছে মতো বাজার করলো, সাথে মিহির বাবা মায়ের জন্য কিছু কেনাকাটাও করলো। শাফিন বাসে ফিরছিল, তখন দেখা হলো উদয়ের সাথে। উদয় হয়তো অফিস থেকে ফিরছে। শাফিনকে রিক্সায় দেখে বেশ অবাক হয়ে উদয় নিজের রিক্সা থামিয়ে শাফিনের রিক্সায় উঠে বসে বলে, কিরে এত তো বাজার করার কারণ? বাসায় মেহমান এসেছে, তাদের জন্য বাজার করা। মেহমান মানে? মানে আমার শ্বশুর শাশুড়ি। মানে তুই বলতে চাইছিস ভাবির বাবা মা এসেছে? তারা ছাড়া কি আমার আরও 2-3 জোড়া শ্বশুর শাশুড়ি আছে নাকি? ভাইরে বুঝলাম, কিন্তু ভাবি যে বাসায় নেই। বাসায় চল, তোকে ড্রামাটিক একটা ভাবির সাথে দেখা করাবো। বাসায় এসে কলিং বেল বাজাতেই মিহি দরজা খুলে দিয়ে সুন্দর করে সালাম দিল। শাফিন আর উদয় ভিতরে আসলো। শাফিন বাজারের ব্যাগগুলো কিচেনে রেখে এসে বসতে মিহি 2 গ্লাস শরবত এনে দুজনের হাতে দিল। শাফিন উদ্দেশ্যে বলল, তুমি বাজারে যাবে, আমাকে বলবে না? তাহলে লিস্ট করে দিয়ে দিতাম কি আনতে হবে। তুমি আবার কষ্ট করে লিস্ট করবে? তাই নিজের সব কিছু নিয়ে এসেছি। 2-1টা বাকি থাকলে বলে দিও, পরে নিয়ে আসবো। উদয় পুরো বোকা বনে গেল। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে মিহি আর শাফিনের দিকে। শাফিন আস্তে করে উদয়ের কানের কাছে মুখ এনে বলে, মুখ বন্ধ কর, নয়তো মশা ঢুকে যাবে। জানিস তো ঢাকা শহরের মশারা কত চতুর।